সাধারণত আমরা যখন আমাদের চারপাশের বাস্তবতার কথা ভাবি তখন তো মনে হয় সবকিছু খুব কঠিন বা খুব স্পষ্ট, তাই না? যেমন ধরুন একটা কাঠের টেবিল, হাত দিয়ে স্পর্শ করলে বেশ শক্ত লাগে। আমরা তো ধরে নিই যে এটাই চূড়ান্ত সত্য, সবকিছু মাপা যায়, ছোঁয়া যায়, আর যা ছোঁয়া যায় না তার যেন কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, মানুষের মস্তিষ্ক আসলে এমনভাবেই তৈরি যে যা চোখে দেখা যায় বা সরাসরি ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় সেটাকেই একমাত্র বাস্তব বলে ধরে নিতে আমরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। রাইট। এর বাইরেও যে বিশাল কিছু থাকতে পারে সেটা ভাবাটা মস্তিষ্কের জন্য আসলে বেশ অস্বস্তিকর একটা ব্যাপার। কারণ আমাদের ব্রেন সবসময় চায় একটা স্থির এবং প্রেডিক্টেবল, মানে অনুমানযোগ্য পরিবেশের মধ্যে থাকতে। একদম তাই। কিন্তু তারপর ধরুন যখন স্নায়ুবিজ্ঞানের জগতে বা মানুষের চেতনার একদম গভীর স্তরে প্রবেশ করা হয়, তখন ওই চেনা শক্ত টেবিলটা আর আগের মতো ভরসা করার মতো কিছু থাকে না। বাস্তবতার এই চেনা ছকটা হঠাৎ করেই খুব অস্পষ্ট আর রহস্যময় হয়ে ওঠে। আসলেই তাই। আছি যা শুরু হয়েছিল মানুষের আত্মার মানচিত্র তৈরির একটা অদ্ভুত বৈজ্ঞানিক চেষ্টা থেকে। অসাধারণ একটা জার্নি বলা যায় এটাকে। হ্যাঁ, আর শেষ পর্যন্ত তা পরিণত হয়েছে আধুনিক ডিজিটাল যুগে মানুষের মন নিয়ন্ত্রণের এক নিখুঁত ব্লুপ্রিন্টে। একজন বিজ্ঞানীর ব্যক্তিগত আধ্যাত্মিক গবেষণা কিভাবে সিআইএর গোপন প্রজেক্ট হয়ে আমাদের হাতের স্মার্টফোন পর্যন্ত পৌঁছালো, সেটাই আজকের বিষয়। তো আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। অবশ্যই। তবে এই গভীর অনুসন্ধানে প্রবেশ করার আগে একটি বিষয় খুব স্পষ্টভাবে জানিয়ে রাখা প্রয়োজন মনে করছি। বলুন। আজকে আমরা যে নথিপত্র এবং গবেষণার কথা বলছি সেখানে সরকারি গোয়েন্দা সংস্থা বা বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বেশ কিছু জোরালো দাবি করা হয়েছে। আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে কোনো রাজনৈতিক বা মতাদর্শিক পক্ষ নেওয়া নয়, একদমই। বা ধরুন কোনো কনস্পিরেসি থিওরিকে সমর্থন করাও নয়। আমরা এখানে কেবলই মূল সোর্সে থাকা তথ্যগুলোকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করছি, যাতে এই ধারণার পেছনের বিজ্ঞান এবং মনস্তাত্ত্বিক মেকানিজমগুলো পরিষ্কারভাবে বোঝা যায়। ঠিক বলেছেন। তো এই পুরো গল্পের কেন্দ্রে আছেন একজন মানুষ যার নাম ইসহাক বেন্টফ। তিনি একজন বিজ্ঞানী এবং উদ্ভাবক ছিলেন। তিনি দাবি করেছিলেন যে আমাদের চারপাশের এই যে ভৌত বাস্তবতা, যা আমরা প্রতিনিয়ত দেখছি বা ছুঁয়ে অনুভব করছি, তা আসলে একটি বিশাল অবস্তুগত বাস্তবতার বা নন ফিজিক্যাল রিয়েলিটির একটা ছোট্ট ভগ্নাংশ মাত্র। বেন্থুবের এই দাবিটা বুঝতে হলে না আমাদের নিজস্ব মানব ইন্দ্রিয়ের সীমাবদ্ধতাগুলো নিয়ে একটু গভীরভাবে ভাবতে হবে। কারণ আমরা পৃথিবীকে ঠিক ততটুকুই দেখি যতটুকু আমাদের শরীর আমাদের দেখতে দেয়। মানে আমাদের সেন্সরগুলো যতটা কাজ করে আর কি। ঠিক, যেমন ধরুন আমরা শব্দের তরঙ্গের ক্ষেত্রে কেবল 52 থেকে 20,000 হার্টজ ফ্রিকোয়েন্সির মধ্যকার শব্দ শুনতে পাই। এর চেয়ে নিচু বা উঁচু কম্পনের কোনো শব্দ আমাদের কান ধরতেই পারে না। অথচ কুকুর বা বাদুড় কিন্তু তার বাইরের শব্দ দিব্যি শুনতে পায়, তাই না? একদম তাই। আবার আলোর ক্ষেত্রেও আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটা অতি সামান্য অংশই দেখতে পাই। আল্ট্রাভায়োলেট বা ইনফ্রারেড আলো তো আমাদের চোখের সীমানার বাইরে। তার মানে আমাদের স্নায়ুতন্ত্র পুরো বাস্তবতার খুব সামান্য একটা অংশই ফিল্টার করে আমাদের মস্তিষ্কে পাঠায়। ব্যাপারটা অনেকটা এমন যেন আমরা একটা বিশাল স্টেডিয়ামে বসে আছি, কিন্তু আমাদের চোখ বাঁধা। দারুণ একটা উদাহরণ এটা। হ্যাঁ, মানে আমরা শুধু একটা ছোট্ট ফুটো দিয়ে মাঠের একটা কোণা দেখার চেষ্টা করছি, আর ওই কোণাটুকুকেই পুরো খেলা বলে ধরে নিচ্ছি। হ্যাঁ, চমৎকার বলেছেন। বেন্থোভেনের মতে এই পুরো মহাবিশ্ব হলো একটি বিশাল, মানে ইন্টারকানেক্টেড হলোগ্রামের মতো। পদার্থবিজ্ঞানে হলোগ্রামের একটা বড় বৈশিষ্ট্য হলো এর প্রতিটি ছোট খণ্ডকে যদি ভেঙে আলাদা করা হয় তবুও সেই ছোট খণ্ডের ভেতরে পুরো ছবিটার তথ্য বা ডেটা লুকানো থাকে। ও আচ্ছা। আপনি যদি একটা হোলোগ্রাফিক প্লেট ভেঙে ফেলেন এবং একটা ছোট্ট টুকরোর ভেতর দিয়ে লেজার রশ্মি চালনা করেন, তবে পুরো ত্রিমাত্রিক ছবিটাই কিন্তু আবার দেখা যাবে। বেন্টাব আসলে বলতে চেয়েছেন মহাবিশ্বটাও ঠিক এমনই। প্রতিটি ক্ষুদ্র অণুর ভেতরে পুরো মহাবিশ্বের তথ্য লুকিয়ে আছে। আরে দাঁড়ান, তার মানে কি এই যে আমাদের প্রতিটি মানুষের ভেতরেও পুরো মহাবিশ্বের একটা ব্লুপ্রিন্ট আছে? হ্যাঁ, বেন্টাফ ঠিক সেটাই দাবি করেছিলেন। এটা বোঝাতে তিনি একটি অসাধারণ ডায়াগ্রাম বা রেখাচিত্র তৈরি করেছিলেন, যাকে তিনি নাম দিয়েছিলেন আত্মার স্তর বা লেভেল অফ দ্য সোল। লেভেল অফ দ্য সোল, ইন্টারেস্টিং। তিনি দেখিয়েছিলেন যে ভৌত স্তরে বা ফিজিক্যাল লেভেলে আমরা সবাই আলাদা,
ফিজিক্যাল লেভেলে মানুষের মধ্যে দূরত্ব আছে, তারা প্রত্যেকে আলাদা শরীরের অধিকারী, কিন্তু তিনি বলছেন এর ঠিক ওপরের স্তরে, মানে আত্মার স্তরে গেলে মানুষের সীমানাগুলো আর অতটা স্পষ্ট থাকে না। তার মানে সীমানাগুলো মিশে যায়। রাইট। ডায়াগ্রামে তিনি বৃত্ত এঁকে দেখিয়েছেন যে সেখানে একজনের সীমানা আরেকজনের সীমানার সাথে ওভারল্যাপ করছে। মানে আমি আর আরেকজন মানুষ ফিজিক্যালি আলাদা হলেও ওই স্তরে আমাদের ডেটাগুলো শেয়ার হচ্ছে, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। এরপর যদি আমরা আরও ওপরে হায়ার সেলফ স্তরে যাই, তবে এই মিশ্রণ আরও ব্যাপকভাবে বেড়ে যায়। আর একেবারে সর্বোচ্চ স্তরে, যাকে আধ্যাত্মিক স্তর বলা যায়, সেখানে গেলে দেখা যায় সবাই একে অপরের সাথে সম্পূর্ণ মিশে গেছে। মানে সেখানে আলাদা সত্তা বলে আর কিছু নেই। একদমই না। সবাই সর্বত্র বিরাজমান বা অমনিপ্রেজেন্ট। বেনথেবের মতে আমরা একই সাথে এই সবকটি স্তরেই অস্তিত্বশীল, কিন্তু আমাদের ব্রেন শুধু ফিজিক্যাল লেভেলটাকেই ডিকোড করতে পারে। তার মানে ব্যাপারটা এমন যে আমরা সবাই একই বিশাল রেডিও ব্রডকাস্টের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে টিউন করে আছি। আমাদের শরীরটা যেন একটা হার্ডওয়্যার বা রেডিও রিসিভারের মতো কাজ করছে। ঠিক। যদি সত্যি তাই হয়, তবে বেনথেবের তত্ত্ব অনুযায়ী মৃত্যু হয়তো জীবনের শেষ নয়, এটি হয়তো কেবল চ্যানেল পরিবর্তন করা মাত্র, একটা ফ্রিকোয়েন্সি থেকে অন্য একটা ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফার হওয়া। ঠিক এভাবে বেন্টোভ বিষয়টিকে দেখেছিলেন। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, বেন্টোভ শুধু এই আধ্যাত্মিক বা দার্শনিক ধারণাগুলোতেই থেমে থাকেননি। তিনি তো বিজ্ঞানী ছিলেন। হ্যাঁ, তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন। তাই তিনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে এই পুরো সিস্টেমটা শরীরের ভেতরে আসলে কিভাবে কাজ করে। তিনি মানুষের হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের মেকানিজমের মধ্যে এই চমৎকার সংযোগটি খুঁজে পান। একটু থামুন। হৃৎপিণ্ড তো শুধু রক্ত পাম্প করার একটা যন্ত্র। সেটার সাথে মহাবিশ্বের ফ্রিকোয়েন্সি সম্পর্ক কিভাবে তৈরি হতে পারে? এটাই তো সবচেয়ে বড় আবিষ্কার। বেন্টোভ খেয়াল করেন যে আমাদের হৃৎস্পন্দন শুধু রক্তই পাম্প করে না। যখন হৃৎপিণ্ড থেকে রক্ত মহাধমনী বা অ্যাওর্টার ভেতর দিয়ে যায়, তখন সেটি শরীরের ভেতর একটি অত্যন্ত সূক্ষ্ম ছন্দময় যান্ত্রিক তরঙ্গের সৃষ্টি করে। আচ্ছা। এই তরঙ্গটি মেরুদণ্ড বেয়ে সোজা মস্তিষ্কে বা মাথার খুলিতে গিয়ে আঘাত করে। এই সূক্ষ্ম তরঙ্গ মিলিমিটারের ভগ্নাংশে মাপা যায়। এটি মস্তিষ্কের ভেতরে একটি অ্যাকুস্টিক বা শব্দের তরঙ্গের মতো কাজ করে। আর এই তরঙ্গটাই কি তাহলে আমাদের ব্রেনওয়েভ পরিবর্তন করে? ঠিক তাই। বেন্টওয়েভ দেখিয়েছিলেন যে এই সূক্ষ্ম তরঙ্গগুলো আমাদের শরীরের তড়িৎচুম্বকীয় ক্ষেত্র বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে প্রকৃতির বিভিন্ন ফ্রিকোয়েন্সির সাথে সিঙ্ক্রোনাইজ করে বা মিলিয়ে দেয়। প্রকৃতির ফ্রিকোয়েন্সি মানে কি? প্রকৃতির এই ফ্রিকোয়েন্সিগুলো হতে পারে পৃথিবীর নিজস্ব কম্পন থেকে শুরু করে পরমাণুর ক্ষুদ্রতম কম্পন পর্যন্ত। বেন্ট্রোভের লেখা স্টকিং দ্য ওয়াইল পেন্ডুলাম বইয়ে এই ধারণাকে খুব বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হয়েছে এনট্রেইনমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে। এন্ট্রেনমেন্ট ব্যাপারটা তো ওই জেলো আর কিসমিসের উদাহরণের মতো, তাই না? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। ধরুন, একটা বড় বাটিতে জেলি রাখা আছে আর তার ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু কিসমিস। এখন যদি এর মধ্যে একটি কিসমিস খুব উচ্চ ফ্রিকোয়েন্সিতে কাঁপতে শুরু করে, তবে জেলির মাধ্যমে সেই যান্ত্রিক কম্পন অন্য কিসমিসগুলোতেও ছড়িয়ে পড়বে। রাইট। এবং একটু পর দেখা যাবে বাকি কিসমিসগুলো ঠিক একই ফ্রিকোয়েন্সিতে কাঁপতে বাধ্য হচ্ছে। ফিজিক্সে একেই এনট্রেনমেন্ট বলে। বেন্টভ দাবি করেন মানুষের শরীরের এই তরঙ্গগুলো ঠিক একইভাবে মহাবিশ্বের বৃহত্তর তরঙ্গের সাথে অনুরণিত হতে পারে। মানে আমাদের শরীরও ওই মহাবিশ্বের সাথে কাঁপতে শুরু করে? হ্যাঁ। পরবর্তীতে হার্টম্যাথ ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান গবেষণায় নিশ্চিত করে যে হৃৎপিণ্ডের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আসলেই মানুষের শরীর থেকে কয়েক ফুট বাইরে পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং তা মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে ব্যাপকভাবে প্রভাবিত করে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, বেন্টফ এই যুগান্তকারী আবিষ্কারগুলো যখন পৃথিবীর সামনে তুলে ধরতে যাচ্ছিলেন, ঠিক তখনই সব শেষ হয়ে যায়। ১৯৭৯ সালে জাপানে বিজ্ঞানীদের একটি বড় সম্মেলনে এই বাস্তবতার কোড উন্মোচনের উদ্দেশ্যে যাওয়ার পথে এক রহস্যময় বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হ্যাঁ, আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটের সাথে বিষয়টাকে যুক্ত করি, তাহলে দেখব যে বেন্টোভের এই পুরো কাজটা শুধু আধ্যাত্মিক ছিল না। তার কাছে মেডিটেশন বা ধ্যান কোনো রহস্যময় জাদুর মতো বিষয় ছিল না। এটি ছিল মূলত হার্ট ব্রেন সিস্টেমকে বা মানুষের স্নায়ুতন্ত্রকে মহাবিশ্বের মূল কাঠামোর সাথে নিখুঁতভাবে টিউন করার একটি সম্পূর্ণ মেকানিক্যাল ও বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। বেনথেবের মৃত্যুর পর
অনেকেই ভেবেছিলেন যে এই অসাধারণ জ্ঞান হয়তো চিরতরে হারিয়ে গেল। কিন্তু তা তো আর হারায়নি, বরং এটি সিআইএর গোপন নথিতে জায়গা করে নিয়েছিল। 2003 সালে সিআইএর একটি 29 পৃষ্ঠার অত্যন্ত গোপনীয় ডকুমেন্ট ডিক্লাসিফাইড বা উন্মুক্ত হয়। এর নাম ছিল গেটওয়ে প্রসেস। এই রিপোর্টটি যারা পড়েছেন তারা সবাই আসলে অবাক হয়েছেন, কারণ এর পাতায় পাতায় যে টেকনিক্যাল এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার কথা বলা হয়েছে তা কয়েক দশক আগে বেনথ্যাবের দেওয়া তত্ত্বের প্রায় হুবহু প্রতিচ্ছবি। সিরিয়াসলি? হ্যাঁ, এই নথিতে পরিষ্কার বলা হয়েছে যে মানুষের শরীর ও মস্তিষ্ক হল একটি অসিলেটিং সিস্টেম, যা স্থান ও কালের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে সক্ষম। এখানে মানুষের চেতনাকে একটি লেজার রশ্মির সাথে তুলনা করা হয়েছে, যা মহাবিশ্বের হোলোগ্রাম থেকে তথ্য সংগ্রহ করতে পারে। তাহলে এই সব কিছুর মানে আসলে কি দাঁড়ায়? স্নায়ুযুদ্ধের ওই চরম উত্তেজনার সময়ে সিআইএ কেন মানুষের আধ্যাত্মিক জাগরণ বা চেতনা নিয়ে এত আগ্রহী হল? তারা তো নিশ্চয়ই সাধারণ মানুষকে আধ্যাত্মিক সিদ্ধি লাভ করতে সাহায্য করার জন্য এত বড় প্রজেক্ট খোলেনি। একদমই না। তাদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ সামরিক ও কৌশলগত। এই রিপোর্টে স্পষ্ট উল্লেখ ছিল রিমোট ভিউইং বা দূর থেকে দেখার ক্ষমতার কথা। রিমোট ভিউইং মানে কি? ঘরে বসে চোখ বন্ধ করে অন্য জায়গার দৃশ্য দেখা? হ্যাঁ, সিআইএ ঠিক সেটাই দেখতে চেয়েছিল, যে এই চেতনা বিস্তারের জ্ঞান ব্যবহার করে একজন গুপ্তচর ঘরের ভেতরে বসেই বিশ্বের অন্য প্রান্তে থাকা সোভিয়েট সামরিক ঘাঁটির গোপন তথ্য সংগ্রহ করতে পারে কিনা। মানে ভাবা যায়? শুধু তাই নয়, স্থানকালের সীমানা পেরিয়ে অতীত বা ভবিষ্যতে নিজের চেতনাকে প্রজেক্ট করার সম্ভাবনা নিয়েও তারা বিস্তর গবেষণা করেছিল। আর ঠিক এখানেই তো ভয়ঙ্কর একটা দিক উন্মোচিত হয়। যদি এই জ্ঞান বা টেকনোলজি সত্যিই মানুষের উপলব্ধিকে স্থানকালের বাইরে নিয়ে যেতে পারে, তবে এর নিয়ন্ত্রণের চাবিকাঠি কার হাতে থাকছে? হ্যাঁ, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই জ্ঞান দিয়ে যেমন মানুষের চরম মাত্রায় আত্ম-উন্নয়ন সম্ভব, তেমনি এটা তো মানব মনকে ম্যানিপুলেট বা নিয়ন্ত্রণ করার সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ারেও পরিণত হতে পারে, তাই না? রাইট। চেতনাকে উন্মুক্ত করার এই বিদ্যাই পরবর্তীতে মানুষের উপলব্ধিকে নিয়ন্ত্রণ করার অস্ত্রে পরিণত হয়, যাকে ইংরেজিতে বলা যায় ওয়েপনাইজড পারসেপশন। সিআইএ এবং সামরিক সংস্থাগুলো একটা পর্যায়ে বুঝতে পারে যে মানুষের ব্রেন ওয়েভ বা মস্তিষ্কের তরঙ্গকে যদি বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায়, তবে মানুষের চিন্তাভাবনাও নিয়ন্ত্রণ করা সম্ভব। মানে চিন্তার স্বাধীনতা বলে আর কিছু থাকবে না। হ্যাঁ, একে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় বায়োলজিক্যাল সিগন্যাল এন্ট্রেইনমেন্ট। এখানে মানুষের মস্তিষ্কে এমন সূক্ষ্ম ছন্দময় স্পন্দন পাঠানো হয় যা মানুষ সচেতনভাবে টেরই পায় না, কিন্তু তার ব্রেন ওয়েভ পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। কিন্তু শুধু ব্রেন ওয়েভ পরিবর্তন করাই তো শেষ কথা নয়। ওই নথিপত্রগুলোতে কন্ট্রোলড ডিসোসিয়েশন বা নিয়ন্ত্রিত বিচ্ছিন্নতার কথা বলা হয়েছে। এটা আসলে কিভাবে কাজ করে? মানুষকে কি অন্ধকার ঘরে আটকে রাখা হয়? না, বিষয়টা ওরকম নয়। কন্ট্রোলড ডিসোসিয়েশন হলো এমন একটা অবস্থা যেখানে মানুষকে তার স্বাভাবিক ইন্দ্রিয় ও চারপাশের বাস্তবতা থেকে মানসিকভাবে আলাদা করে ফেলা হয়। এটি করার সবচেয়ে কার্যকর পদ্ধতি শুধু অন্ধকার ঘর নয়, বরং মানুষের মস্তিষ্কে বিভ্রান্তি বা কনফিউশন তৈরি করা। কনফিউশন? হ্যাঁ, নেভির সাবেক ইন্টারোগেটর হিউ এ বিষয়ে বিস্তারিত বলেছেন। তার মতে ইন্টারোগেশনের সময় বিভ্রান্তি কখনোই কোনো দুর্ঘটনা নয়, একে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয় এই বিভ্রান্তি? হিউ যেখানে এল রন হাবার্ডের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড টেকনিকের কথা উল্লেখ করেছেন, যা সিআইএ তাদের ইন্টারোগেশন ম্যানুয়ালে হুবহু ব্যবহার করেছিল। আচ্ছা। পদ্ধতিটা হলো মানুষকে এমন সব পরস্পর বিরোধী তথ্য বা লজিক দেওয়া হয় যা কোনোভাবেই একসাথে থাকা সম্ভব নয়। ধরুন, আপনাকে একই সাথে দুটো সম্পূর্ণ ভিন্ন কথা বলা হলো এবং দুটোই সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করা হলো। তাতে তো মস্তিষ্ক পাগল হয়ে যাবে। ঠিক, মস্তিষ্ক যখন এই লজিকের বিরোধ মেলাতে পারে না, তখন সে সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দেয়, চরম বিভ্রান্তিতে পড়ে যায়। হিউজ একে তুলনা করেছেন পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার অনুভূতির সাথে। পাহাড় থেকে পড়ে যাওয়া একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, ধরুন মানুষ যখন পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়, তখন বাঁচার জন্য সে অন্ধের মতো যে কোনো কিছু আঁকড়ে ধরতে চায়। সেটা যদি কোনো কাঁটাযুক্ত ডালও হয়, তবু মানুষ সেটাই ধরে বাঁচার চেষ্টা করে। হ্যাঁ, রিফ্লেক্স অ্যাকশন। ঠিক একইভাবে মানুষের মস্তিষ্ক যখন চরম বিভ্রান্তিতে পড়ে, তখন ওই শূন্যস্থান পূরণের জন্য মস্তিষ্ক মরিয়া হয়ে ওঠে। এরপর প্রথম যে যৌক্তিক তথ্যটি তার সামনে আসে, মস্তিষ্ক কোনো রকম যাচাই বাছাই ছাড়াই তাকে পরম সত্য বলে বিশ্বাস করে নেয়। এটা তো একটা নিখুঁত
কম্পিউটার হ্যাকিংয়ের মতো শোনাচ্ছে। আমি একে একটি কম্পিউটার সিস্টেম রিবোটের সাথে তুলনা করতে পারি। কিভাবে? ধরুন একটা কম্পিউটার সিস্টেম যখন খুব বেশি লোড নিতে না পেরে সাময়িকভাবে ক্র্যাশ করে বা রিস্টার্ট নেয়, ঠিক সেই দুর্বল মুহূর্তেই যদি বাইরে থেকে ভেতরে কোনো ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়া হয়, তবে সিস্টেমের অ্যান্টিভাইরাস আর কাজ করে না। একদম। ফলে সিস্টেম কোনো বাধা ছাড়াই সেই ম্যালওয়্যারকে নিজের অংশ ভেবে গ্রহণ করে নেয়। মানুষের মস্তিষ্কও ঠিক এভাবেই হ্যাকড হচ্ছে, তাই না? একদম নিখুঁত অ্যানালজি দিয়েছেন। মস্তিষ্কের একটা নিজস্ব অপারেটিং সিস্টেম বা প্রেডিক্টিভ মেকানিজম আছে, যা এই বিভ্রান্তির মুহূর্তে পুরোপুরি ক্র্যাশ করে। স্নায়ুযুদ্ধের সময় ইন্টারোগেশন রুমে এই কৌশলগুলো ব্যবহার করা হতো বন্দীদের ওপর। আর এখন এখন আর এর জন্য কোনো বদ্ধ ঘরের বা ইন্টারোগেটরের প্রয়োজন হয় না। এই কৌশলগুলো আজ সরাসরি মানুষের হাতের মুঠো স্মার্টফোনের স্ক্রিনে চলে এসেছে। এটাই সবচেয়ে ভয়ের জায়গা। আমরা নথিপত্রে দেখেছি এই দাবিটা খুব স্পষ্টভাবে করা হয়েছে যে গুগল যখন প্রথম তৈরি হচ্ছিল, তখন CIA, NSA এবং ডারপা এর অ্যালগোরিদম ও আইপি ডেভেলপমেন্টে প্রচুর ফান্ডিং এবং সহায়তা করেছিল। হ্যাঁ, আবারও মনে করিয়ে দিই, এগুলো সরাসরি ওই উন্মুক্ত হওয়া নথির দাবি। এর পেছনে অনেক ঐতিহাসিক কারণ থাকতে পারে। হ্যাঁ, সেটা ঠিক। তবে এর পেছনে যে মূল বিজ্ঞান এবং তা কিভাবে বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ব্যবহৃত হচ্ছে, তা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। বর্তমানের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো শুধু মানুষকে তথ্যই দেয় না, এগুলো মানুষের আচরণের প্রতিটি ক্লিক, প্রতিটি স্ক্রোল নিখুঁতভাবে রেকর্ড করে। আর ডেটাবেস তৈরি করে? একদম। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো, শুধু স্ক্রিনের কন্টেন্ট নয়, স্ক্রিনের আলো পর্যন্ত মানুষের মস্তিষ্ককে শারীরবৃত্তীয়ভাবে ম্যানিপুলেট করতে পারে। আপনি ওই ব্লু লাইট বা নীল আলোর কথা বলছেন, যা আমাদের স্ক্রিন থেকে বেরোয়? ঠিক। নথিতে উল্লেখ করা হয়েছে যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ব্লু লাইট মানুষের মস্তিষ্কের ডোপামিন রিওয়ার্ড ট্র্যাককে সরাসরি ক্ষতিগ্রস্ত করে। মেটা এবং গুগলের এই সংক্রান্ত বিভিন্ন প্যাটেন্টও কিন্তু রয়েছে। ডোপামিন কমে গেলে মানুষের মস্তিষ্কে কি প্রভাব পড়ে? ডোপামিন কমে গেলে মানুষের ভেতরকার স্বাভাবিক তাগিদ বা নিজে থেকে কিছু করার মোটিভেশন কমে যায়। মানুষ তখন প্যাসিভ বা নিষ্ক্রিয় হয়ে পড়ে। বুঝতে পারছি। আর ঠিক তখনই তারা বাইরের পৃথিবী থেকে আসা নতুন তথ্য বা নির্দেশনার প্রতি অনেক বেশি গ্রহণশীল বা প্রভাবিত হওয়ার যোগ্য হয়ে ওঠে। এটি তো একটি ভয়ঙ্কর ইকোসিস্টেম। মানুষকে প্রথমে শারীরিকভাবে নিষ্ক্রিয় করা হচ্ছে, তারপর তাদের মনে কন্টেন্ট পুশ করা হচ্ছে। আসলে এখানেই কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসে। আধুনিক যুগের প্রোপাগান্ডা বা নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু আগের মতো সরাসরি বা জবরদস্তিমূলক নয়। কাউকে জোর করে কিছু বিশ্বাস করানো হয় না। মানুষ টেরই পায় না যে তাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাইট। এটি একটি সূক্ষ্ম ফিডব্যাক লুপ তৈরি করে। ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করা হয়, তারপর তাদের এমন কিছু দেখানো হয় যা তাদের চিন্তাকে একটু একটু করে পরিবর্তন করে, এবং শেষ পর্যন্ত নির্দিষ্ট কিছু ন্যারেটিভ অত্যন্ত সুকৌশলে মানুষের মনে জায়গা করে নেয়। মানুষ ভাবে সিদ্ধান্তটা তাদের নিজস্ব। হ্যাঁ, কিন্তু আসলে তা একটি পরিকল্পিত অ্যালগোরিদমের ফসল মাত্র। আর এখানে আমরা অতীত বা বর্তমান নিয়ন্ত্রণের চেয়েও একটা ভয়ঙ্কর জায়গায় চলে আসি। মানে ভবিষ্যতের পূর্বাভাস দিয়ে মানুষের সিদ্ধান্তকে ম্যানিপুলেট করা। নথিতে MITর গবেষক অ্যালেক্স পেন্টল্যান্ডের গবেষণার কথা বলা হয়েছে। তিনি মানুষের দৈনন্দিন আচরণকে প্রাচীন জীবজন্তুর ফোরেজিন বিহেভিয়ার বা খাদ্য অন্বেষণের আদিম প্রবৃত্তির সাথে তুলনা করেছেন। ব্যাপারটা কি এমন যে আমরা এখনও জঙ্গলের প্রাণীদের মতোই আচরণ করি? অনেকটা সেরকমই। পেন্টল্যান্ড গবেষণায় দেখিয়েছেন যে মানুষ সারাদিন কিছু নির্দিষ্ট রুটিন মেনে চলে, যেমন সকালে বাসা থেকে অফিসে যাওয়া, দুপুরে নির্দিষ্ট কোনো ক্যাফেতে যাওয়া, আবার সন্ধ্যায় ফিরে আসা। রুটিন ওয়ার্কারকে। হ্যাঁ, প্রাচীন প্রাণীরাও যেমন নির্দিষ্ট কিছু পথে খাবারের খোঁজ করত, মানুষের ডেটা প্যাটার্নও ঠিক একই রকম। মোবাইলের অ্যাক্সেলেরোমিটার কিভাবে নড়ছে, জিপিএস ডেটা কোথায় যাচ্ছে, এই সব বিশ্লেষণ করে অ্যালগোরিদম নিখুঁতভাবে প্রেডিক্ট বা অনুমান করতে পারে যে একজন মানুষ এরপর ঠিক কী করতে যাচ্ছে। বা কখন সে মানসিকভাবে সবচেয়ে দুর্বল অবস্থায় থাকবে। একদম ঠিক। কারণ আমাদের মস্তিষ্ক শুধু বাইরের জগতের প্রতি সরাসরি প্রতিক্রিয়া দেখায় না। আধুনিক স্নায়ুবিজ্ঞান বলে মস্তিষ্ক হল একটি প্রেডিকশন ইঞ্জিন। আমরা অতীতের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাস্তবতাকে সবসময় আগাম অনুমান করি। এমনকি রাস্তায় হাঁটার সময় বা অন্যের মুখের দিকে তাকিয়ে যখন আমরা তার আবেগ বোঝার চেষ্টা করি, তখনও আমাদের মস্তিষ্ক আগের ডেটা ব্যবহার করে প্রেডিক্ট করে যে সামনে কি হতে চলেছে। আর ঠিক এই প্রেডিক্টিভ মেকানিজমকেই হ্যাক করে
আধুনিক ডিজিটাল অ্যালগোরিদমগুলো। কিভাবে? যেহেতু অ্যালগোরিদম জানে একজন মানুষ কখন কি করবে, তাই তারা নোটিফিকেশনের টাইমিং, হেডলাইনের ধরন বা সার্চ রেজাল্টের ক্রম এমনভাবে সামান্য পরিবর্তন করে দেয় যা ওই মানুষের সিদ্ধান্তকে নীরবে প্রভাবিত করে। একে বিহেভিয়ারাল ইকোনমিক্সে বলা হয় নাজ করা। নজ করা। হ্যাঁ, এতে মানুষের মনে হবে যে সে সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্তটি নিচ্ছে, কিন্তু বাস্তবে তাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট একটি লক্ষ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো গিয়ে আমরা কি আসলেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছি, নাকি একটি নিখুঁতভাবে তৈরি করা পরিবেশ আমাদেরকে এমন এক রাস্তায় হাঁটতে বাধ্য করছে যার ম্যাপ আগে থেকেই অন্য কেউ এঁকে রেখেছে? এই প্রশ্নটাই আজকের এই পুরো আলোচনার সবচেয়ে বড় সারসংক্ষেপ বলা যায়। আমরা দেখলাম কিভাবে ইসহাক ব্যান্থেরভের মহাজাগতিক চেতনা ও উপলব্ধির নিখাদ বিজ্ঞান, যা মানুষকে মহাবিশ্বের সাথে একাত্ম করার কথা বলতো, তা স্নায়ুযুদ্ধের সময় সিআইএ এর গোপন ইন্টেলিজেন্স প্রজেক্ট ঘুরে আজকের ডিজিটাল অ্যালগরিদমের এক অদৃশ্য নিয়ন্ত্রণের জালে পরিণত হয়েছে। সত্যিই তাই। হার্ট ব্রেইনের সেই চমৎকার সিঙ্ক্রোনাইজেশন আজ পরিণত হয়েছে স্ক্রিন ব্রেইনের এন্ট্রেইনমেন্টে। আর ঠিক এই কারণে এই তথ্যগুলো সম্পর্কে আমাদের সচেতন হওয়া এত বেশি প্রয়োজন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে স্ক্রিনে আমরা স্ক্রল করি, যা কিছু আমরা দেখছি বা পড়ছি, তা শুধু আমাদের তথ্যই দিচ্ছে না, বরং আমাদের চিন্তার জগৎকে, আমাদের বাস্তবতার ধারণাকে প্রতিনিয়ত নতুন করে সাজাচ্ছে। একদম। তথ্যের এই মহাসমুঠে হারিয়ে না গিয়ে নিজের মনকে স্বাধীন রাখার জন্য এই মেকানিজমগুলো কিভাবে কাজ করে তা বোঝাটা আমাদের মনস্তাত্ত্বিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই জরুরি। সবশেষে একটি বিষয় গভীরভাবে ভাবার মতো। কি সেটা? যদি আমাদের পুরো বাস্তবতা আমাদের পরিবেশের উপর ভিত্তি করে মস্তিষ্কের তৈরি করা একটি ধারাবাহিক ভবিষ্যৎবাণী বা প্রেডিকশন ছাড়া আর কিছু না হয়, তবে সেই ডিজিটাল পরিবেশ যখন পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখন কি মানুষের নিজস্ব বলে আর কোনো স্বাধীন চিন্তার অস্তিত্ব থাকবে? মানে ভাবলে গায়ে কাটা দেয়। মানুষ কি নিজেদের অজান্তেই এমন এক অ্যালগোরিদমের তৈরি করা ম্যাট্রিক্সে বাস করতে যাচ্ছে, যার রিমোট কন্ট্রোল কখনই তাদের নিজেদের হাতে ছিল না? একটা চরম চিন্তার বিষয় এটা। শুরুতে যে কাঠের টেবিলটার কথা বলছিলাম, মনে হচ্ছিল সেটা খুব শক্ত, খুব বাস্তব, কিন্তু এই দীর্ঘ অনুসন্ধানের পর মনে হচ্ছে ওই টেবিলের চেয়েও বড় মায়া হলো আমাদের নিজস্ব চিন্তার স্বাধীনতা। হয়তো আমাদের বাস্তবতা কখনোই ততটা শক্ত বা আমাদের নিজস্ব ছিল না যতটা আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম।